নতুন বউ নন্দিতাকে নিয়ে রান্নাঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন শাশুড়ি লতা দেবী। তিনি বললেন, শোনো নতুন বউ, রান্নাঘরে ঢোকার আগে সব কিছু ভালো করে দেখে নাও। ওই যে ওই দিকটা দেখছো, ওদিকে আমিষ রান্না হয় আর এই দিকে নিরামিষ। আমিষের বটি আলাদা, সবজি কাটার বটি আলাদা। নিচে যে বড় বটিটা রাখা আছে, ওটা দিয়ে মাছ কাটা হয়। আর হ্যাঁ, আমাদের বাড়িতে মাংস ঢোকে না। কথাগুলো বলতে বলতে তিনি আবার বললেন, তোমার ঠাকুরমা শাশুড়ি সম্পূর্ণ নিরামিষভোজী, তাই ওনার রান্না নিরামিষের দিকেই হয়। স্নান সেরে ধোয়া কাপড় পরে আগে নিরামিষ রান্না শেষ করতে হয়, তারপর আমিষ রান্না করা হয়। ভালো করে সব দেখে নিলে তো? নন্দিতা শান্তভাবে মাথা নাড়ল। লতা দেবী আবার বললেন, আর একটা কথা মনে রাখবে, রান্নাঘরে ঢোকার আগে অবশ্যই স্নান করে ঢুকবে। রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, তাই স্নান না করে বা বাসি কাপড় পরে রান্নাঘরে ঢোকা আমাদের বাড়িতে চলে না। কথাগুলো মাথায় ঢুকিয়ে নিও। শাশুড়ির প্রতিটি কথার উত্তরে নন্দিতা শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়ে যাচ্ছিল। বিয়ে হয়ে দত্ত বাড়িতে পা রেখেছে সবে গতকাল। নতুন বাড়িতে এসে সে এখনো কাউকে ঠিক মতন চিনে উঠতে পারেনি। এমন সময় কাজের মেয়ে মিনতি এসে হাসতে হাসতে বলল, হ্যাঁ গো মা, তুমি চিন্তা করো না, বৌদিমণিকে সব আমি বুঝিয়ে দেব। এই তো সবে এসেছে, একদিনেই যদি সব নিয়মকানুন শিখতে হয় তাহলে তো ও ঘাবড়ে যাবে। লতা দেবী কিছুটা বিরক্ত হয়ে বললেন, নতুনের আবার কি আছে, এত বড় মেয়ে হয়েছে, এত দূর পড়াশোনা করেছে, আবার কলেজে পড়ায়, সামান্য এই জিনিসগুলো জানবে না? নন্দিতা নীরবে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে সে কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, এখনো মানুষ এত নিয়ম আর কুসংস্কার মেনে চলে। সে একটি কলেজের অধ্যাপিকা, ছোটবেলা থেকে মুক্ত পরিবেশে বড় হয়েছে। তার বাড়িতে ধর্মীয় আচার ছিল ঠিকই, কিন্তু এত নিয়ম কানুন ছিল না। তাই নতুন পরিবেশে এসে সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। কিছুক্ষণ পর নিজের ঘরে ফিরে সে ফোন করলো মাকে। মা, তুমি তো বলেছিলে ছেলে ভালো, পরিবারও ভালো, কিন্তু এরা তো এখনো কত কুসংস্কার মেনে চলে। ফোনের ওপার থেকে রীতা দেবী শান্ত গলায় বললেন, দেখ মা, তন্ময় ভালো ছেলে, পরিবারের লোকেরাও খারাপ নয়। একটু আধটু সংস্কার মানে, এটাই হয়তো তাদের অভ্যাস। সময় নিয়ে দেখ, হয়তো তুইও মানিয়ে নিতে পারবি। মায়ের কথা শুনে নন্দিতা আর কিছু বলল না। সে জানতো বিয়ের পর নতুন সংসারে মানিয়ে নেওয়ার দায়িত্ব অনেকটাই তার নিজের। ঠিক সেই সময় ঘরে ঢুকলো তন্ময়ের খুড়তুতো বোন ঝিমলি। সে হাসি মুখে বলল, বৌদি, তাড়াতাড়ি নিচে চলো, সবাইকে পায়েস পরিবেশন করতে হবে। নন্দিতা দ্রুত নিচে নেমে এলো। আত্মীয় স্বজনে ভরা বাড়ি, হাসি, আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে বৌভাতের অনুষ্ঠান সুন্দরভাবেই সম্পন্ন হলো। পরের দিন সকালে লতা দেবী নন্দিতাকে নিয়ে গেলেন ঠাকুর ঘরে। সেখানে বসে রাধা মাধবের সেবা করছিলেন তন্ময়ের ঠাকুমা ইন্দুবালা দেবী। সাদা শাড়ি, গলায় তুলসী কাঠির মালা, কপালে বৈষ্ণব তিলক। তাকে দেখে যেন অন্য এক যুগের মানুষ বলে মনে হয়। নন্দিতাকে দেখে তিনি স্নেহ ভরে বললেন, এসো নাথ বউ, এখানে বসো। দেখো, এই হলো আমাদের বাড়ির রাধা মাধব। নন্দিতা একটু দূরে দাঁড়িয়েই লক্ষ্য করল ঠাকুরের পোশাকে যেন কিছু ভুল হয়েছে। সে বিনয়ের সঙ্গে বলল, ঠাকুমা, আপনি কি আজ চশমা পরেননি? ইন্দুবালা দেবী অবাক হয়ে বললেন, আরে না তো, কেন? নন্দিতা পাশে রাখা চশমাটা এগিয়ে দিয়ে বলল, চোখে দিয়ে একবার দেখুন, মনে হচ্ছে রাধা মাধবের পোশাকটা একটু উল্টো হয়ে গেছে। চশমা পরে ভালো করে দেখে ইন্দুবালা দেবী লজ্জা পেয়ে বললেন, ওরে বাবা, সত্যিই তো উল্টো হয়ে গেছে। দেখলি, চশমা পরিনি সেটা একেবারেই মনে ছিল না। ভাগ্যিস তুই দেখে দিলি। বৃদ্ধার মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। নন্দিতারও ভালো লাগলো। মনে হলো অন্তত ঠাকুমা মানুষটা বেশ আন্তরিক। পাশে বসে কাকি শাশুড়ি ঠাকুরের ভোগ রান্না করছেন। নন্দিতাকে দেখে বললেন, এখন তো সবে নতুন এসেছো, আস্তে আস্তে কিন্তু ঠাকুরের ভোগ কিভাবে রান্না হয় সেটাও তোমাকে শিখিয়ে দেব। কিন্তু সেই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না।
কিছুক্ষণ পরে লতা দেবী নন্দিতাকে আলাদা ডেকে বললেন, শোনো নন্দিতা, মাসের ওই 4টে দিনের কথা তো বুঝতেই পারছ। নন্দিতা একটু অপ্রস্তুত হলেও বলল, হ্যাঁ মা, বুঝতে পারছি। লতা দেবী বললেন, ওই সময় ঠাকুর ঘরে আসবে না। পঞ্চম দিনে স্নান করার পর ঠাকুর ঘরে এসে প্রণাম করবে। এটা তোমার ঠাকুরমার শাশুড়ির করা নির্দেশ। আর ওই 4 দিন রান্নাঘরেও ঢোকা যাবে না। নন্দিতা আবারও মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু ভেতরে ভেতরে সে যেন হাঁসফাঁস করতে লাগলো। একের পর এক নিয়ম নিষেধ আর বিধিনিষেধ তাকে অস্থির করে তুলছিল। সে ভাবতে লাগলো, এভাবে কি সত্যিই সারা জীবন কাটানো সম্ভব? রাতে তন্ময় অফিস থেকে ফিরে ঘরে এলো। সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় বসতেই নন্দিতা আর নিজেকে সামলাতে পারল না। সে বলল, একটা কথা বলো তো, তুমি যখন আমাকে পছন্দ করলে আর বাড়িতে বিয়ের কথা বললে, তখন কি আমাকে এসব কিছু বলা উচিত ছিল না? তোমাদের পরিবার যে এত নিয়মকানুন মেনে চলে, সেটা তো আগে জানতাম না। তন্ময় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখো, সব বাড়িতেই কিছু না কিছু নিয়ম থাকে। মা আর ঠাকুমা একটু বেশি সংস্কার মানে, এই যা। ওরা খারাপ মানুষ নয়। আমার জন্য একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো না। নন্দিতা দীর্ঘশ্বাস ফেলল। আসলে নন্দিতা যে স্কুলের অধ্যাপিকা, তার পাশাপাশি একটি বড় কোম্পানিতে চাকরি করত তন্ময়। নন্দিতা প্রতিদিন বাসে যাতায়াত করত। তন্ময় সেই বাসেতেই অফিস যাতায়াত করত। নন্দিতাকে ভদ্র এবং শিক্ষিত বলে খুবই পছন্দ হয়েছিল তন্ময়ের। তন্ময় নন্দিতার সম্বন্ধে খোঁজ নিয়ে তারপর নন্দিতার বাবা মায়ের সঙ্গে দেখা করে বিয়ের প্রস্তাব জানিয়েছিল। আস্তে আস্তে তন্ময়ের সঙ্গে নন্দিতার সম্পর্ক গড়ে ওঠে। তারপর দুই বাড়ি থেকে কথাবার্তা বলে বিয়ে হয়। তন্ময়কে সে সত্যিই ভালোবেসে বিয়ে করেছে। ছেলেটি শিক্ষিত, ভদ্র এবং দায়িত্ববান, কিন্তু তার পরিবারের এই কঠোর নিয়মগুলো তাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছে। সে আর কোনো কথা বলল না। পরের দিন সকাল সকাল স্নান সেরে রান্নাঘরে হাজির হলো নন্দিতা। শাশুড়ি লতা দেবী আগের দিনই বলে দিয়েছিলেন, সকাল 6টার মধ্যে রান্নাঘরে এসে সকালের জলখাবারের কাজে হাত লাগাতে হবে। দুপুরে কলেজে গেলেও সন্ধ্যায় ফিরে আবার রাতের রান্নাতেও সাহায্য করতে হবে। বড় জমিদার বাড়ির সেই বিশাল রান্নাঘর তখন সকালবেলার ব্যস্ততায় মুখর। আলাদা জায়গায় নিরামিষ রান্না, অন্য পাশে আমিষ রান্নার ব্যবস্থা। নন্দিতা একটু ইতস্তত করে মিনতিকে বলল, মিনতিদি, কে কি খায় আমি তো কিছুই জানি না। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে। মিনতি হেসে বলল, চিন্তা করো না বৌদিমণি, আমি সব গুছিয়ে রেখেছি। সকালের জন্য লুচি আর তরকারি হবে, তবে ঠাকুরনের জন্য সাবুর খিচুড়ি রান্না হবে। উনি সকালবেলায় তেলে ভাজা কিছু খান না। তারপর সে আবার বলল, সব তোমাকেই করতে হবে না, এক্ষুনি বড় মা আর ছোট মা চলে আসবেন। তুমি আস্তে আস্তে শিখে নেবে। এই যে সবজিগুলি আমি কেটে রেখেছি, এগুলো গ্যাসের কাছে তুলে রাখো। নন্দিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর রান্নাঘরে ঢুকলেন লতা দেবী। তিনি একটি পুরনো পিতলের হাঁড়ি হাতে নিয়ে বললেন, দেখো বৌমা, এই হাঁড়িটা আমার শাশুড়ির আমলের, এখনো আমরা এতে ভাত বসাই। তারপর চাল রাখার পাত্রের সামনে নিয়ে গিয়ে বললেন, এখান থেকে চাল নেওয়ার পর 3 মুঠো চাল আবার ওই পাত্রেই ফিরিয়ে দিতে হয়। একে বলে লক্ষ্মীশ্রী। আমাদের শাশুড়ি মা হাতে ধরে এসব শিখিয়েছিলেন। নন্দিতা নীরবে মাথা নাড়ল। সে বুঝতে পারছিল এই নিয়মগুলোর মধ্যে শুধু বিশ্বাস নয়, প্রজন্মের স্মৃতিও জড়িয়ে আছে। ঠিক তখনই বাজার থেকে বড়সড় একটি কাতলা মাছ নিয়ে ফিরলেন শ্বশুরমশাই রঞ্জিতবাবু। ছোট কাকি শাশুড়ি হেসে বললেন, কি নন্দিতা, মাছ কাটতে পারো তো? নাও দেখি, এই কাতলাটা কেটে ফেলো। নন্দিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জীবনে কখনো সে মাছ কাটেনি, এমনকি ভালো করে ধরেও দেখেনি। মিনতি পেছন থেকে হেসে বলল, ও বৌদিমণি, ওরা তোমার সঙ্গে মজা করছে, তুমি ভয় পেও না, মাছ আমি কাটবো। নন্দিতা যেন প্রাণ ফিরে পেল। লতা দেবী বললেন, দেখে শিখে রাখো, কখনো প্রয়োজন হলে যেন অসুবিধায় না পড়ো। নন্দিতা মাঝে মাঝে অবাক হয়ে যেত। মানুষগুলো ভীষণ ভালো, হাসি খুশি, মজারও বটে, কিন্তু সেই সঙ্গে তারা বহু পুরনো নিয়মও মেনে চলে।
এই দুই বিপরীত দিককে সে তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। পরদিন সকালে নন্দিতার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। তখন প্রায় ৮টা বাজে। এই বিষয়টি লতা দেবীর বিশেষ পছন্দ হলো না। তিনি ছেলের ঘরের দরজায় নক করলেন। ভেতর থেকে তন্ময় বেরিয়ে এলো। কিরে বাবু, এখনো নন্দিতা স্নান করে রান্নাঘরে এলো না? তন্ময় একটু অস্বস্তি নিয়ে বলল, মা, ওর একটু অসুবিধা হয়েছে, পেটে খুব ব্যথা করছে। লতা দেবী সরাসরি নন্দিতার কাছে এসে বললেন, কি হয়েছে তোমার? নন্দিতা লজ্জা পেয়ে ধীরে বলল, মা, আমার পিরিয়ড হয়েছে, এই সময় আমার খুব পেট ব্যথা হয়। লতা দেবী শান্ত গলায় বললেন, মনে আছে তো, এই সময় 4 দিন তুমি ঠাকুর ঘরে বা রান্নাঘরে ঢুকবে না, আর নিচে খেতে আসতে হবে না। মিনতি তোমার খাবার উপরে দিয়ে যাবে। নন্দিতা হতভম্ব হয়ে গেল। তার মনে হলো, তবে কি তাকে আলাদা করে রাখা হবে? এ কেমন নিয়ম? কিছুক্ষণ পরই সে ফোন করলো তার মাকে। মা, আমি যেন এক অদ্ভুত জায়গায় এসে পড়েছি। পিরিয়ড হলে রান্নাঘরে যাওয়া যাবে না, ঠাকুর ঘরে যাওয়া যাবে না, নিচে গিয়ে খেতেও বারণ। আমাকে নাকি ওপরে খাবার দিয়ে যাবে। আমি কিভাবে থাকবো বলো? রীতা দেবী ধীরে বললেন, সব মানুষের নিয়ম একরকম হয় না মা, আগে পুরো ব্যাপারটা বুঝে দেয়। কিন্তু নন্দিতার মন তখনও অস্থির। কিছুক্ষণ পরে তন্ময় হাতে জলখাবারের ট্রে নিয়ে ঘরে এলো। ট্রেতে ছিল গরম লুচি, তরকারি আর 1 কাপ চা। তার সঙ্গে একটি হট ওয়াটার ব্যাগও ছিল। তন্ময় বলল, এটা শেকনিও, আরাম পাবে, মা পাঠিয়েছে। নন্দিতা অবাক হয়ে গেল। লতা দেবী নিজে তাকে রান্নাঘরে যেতে দেননি, আবার তিনি তার ব্যথার কথা ভেবে গরম জলের ব্যাগ পাঠিয়েছেন। সারাদিন ঘরে বসে নন্দিতার খুব একা লাগছিল। বিকেলে কলেজ থেকে ফিরে ঝিমলি তার ঘরে এলো, হাতে গরম গরম পকোড়া। বৌদি, এগুলো মা পাঠিয়েছে, এই সময় তোমার হয়তো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করবে। নন্দিতা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তার ইচ্ছার কথাও লতা দেবী ভেবেছেন। ঝিমলি পাশে বসে বসলো। জানো বৌদি, এই সময় আমাকেও ঠাকুর ঘরে বা রান্নাঘরে ঢুকতে দেয় না মা, এমনকি কলেজেও যেতে দিতে চায় না। যদি খুব জরুরি ক্লাস থাকে তবেই আমি যাই, তবে তুমি কলেজে পড়াও বলে তোমাকে যেতে হয়। নন্দিতা অবাক হয়ে শুনছিল। ঝিমলি আবার বলল, আসলে মা জেঠিমা চান এই কয়েকটা দিন আমরা বিশ্রাম নিই। এই নিয়ম শুধু আমাদের বাড়িতেই আছে, ঠাকুমা চালু করেছেন। ঠাকুমা? অবাক হয়ে জিজ্ঞাসা করল নন্দিতা। হ্যাঁ, ছোটবেলায় আমিও অবাক হতাম। একদিন ঠাম্মাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এত পুরনো দিনের মানুষ হয়েও এমন ভাবনা কিভাবে এলো? ঝিমলি একটু থেমে বলল, ঠাম্মা বলেছিলেন তার শাশুড়ি মাসের এই 4টে দিনে তাকে রান্নাঘরে যেতে দিতেন না ঠিকই, কিন্তু বাড়ির সব ভারী কাজ করাতেন। তখন তিনি খুব কষ্ট পেতেন, তাই তিনি ঠিক করেছিলেন তার বাড়ির মেয়েদের এই সময় কোনো কষ্ট দেবেন না। নন্দিতা স্তব্ধ হয়ে শুনছিল। ঝিমলি আবার বলল, আগে এই সময় মা আর কাকিমা বিশ্রাম নিতেন, তখন বাবা, জেঠু আর দাদাভাই সব কাজে সাহায্য করত। মা সবসময় বলেন, মেয়েদের কষ্টটা বুঝতে শিখতে হবে। নন্দিতার চোখে জল এসে গেল। যে মানুষগুলো সম্পর্কে সে এতদিন ভুল ভেবেছিল, তারা আসলে তাকে অবহেলা নয়, যত্ন দিচ্ছিল। সন্ধ্যায় তন্ময় অফিস থেকে ফিরে এলে নন্দিতা ধীর গলায় বলল, আমি তোমাদের পরিবারকে খুব ভুল বুঝেছিলাম। নন্দিতা বলল, আমি ভেবেছিলাম তোমাদের বাড়ির সব নিয়ম শুধু কুসংস্কার, কিন্তু এখন বুঝছি এর মধ্যে ভালোবাসা আর যত্নও লুকিয়ে আছে। তোমাদের পরিবারের প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেছে। তন্ময় মৃদু হেসে বলল, আমি জানতাম একদিন তুমি বুঝবে। কয়েকদিন পরে নন্দিতা স্নান সেরে সকালবেলা ঠাকুর ঘরে গেল। ইন্দুবালা দেবী তখন রাধা মাধবের জন্য নারকেলের নাড়ু পাকাচ্ছিলেন। নন্দিতাকে দেখে তিনি বললেন, এসো মা। নন্দিতা তার পাশে বসে বলল, ঠাকুমা, আপনি এত পুরনো দিনের মানুষ হয়েও এত আধুনিক চিন্তা করেন, এটা জেনে আমার খুব ভালো লেগেছে। ইন্দুবালা দেবী স্নেহ ভরা চোখে তাকিয়ে বললেন, দেখ মা, মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের কষ্ট না বুঝি, তাহলে সেই কষ্ট কে বুঝবে বলো? তিনি আবার হাসলেন। আয়, রাধা মাধবের জন্য নাড়ু পাকাচ্ছি, তুইও হাত লাগা। তার মনে হলো সব নিয়মের অর্থ এক নয়,
কিছু নিয়ম হয়তো সময়ের সঙ্গে বদলানো উচিত, আবার কিছু নিয়মের আড়ালে লুকিয়ে থাকে যত্ন, ভালোবাসা আর সম্মান। সেদিন সন্ধ্যাবেলায় লতা দেবী নন্দিতাকে ডেকে বললেন, মা, পরশুদিন আমাদের বাড়িতে বিশেষ পুজো আছে, সেদিন কলেজ থেকে ছুটি নিতে হবে তোকে। নন্দিতা বলল, ঠিক আছে মা, চেষ্টা করব। পরদিন সকাল থেকেই নন্দিতা দেখল পুরো বাড়িতে যেন উৎসবের আবহাওয়া। সকলে ভীষণ ব্যস্ত। উঠোন পরিষ্কার করা হচ্ছে, ঠাকুরঘর সাজানো হচ্ছে, রান্নাঘরে চলছে নানা প্রস্তুতি। শ্বশুরমশাই রঞ্জিতবাবু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। ইন্দুবালা দেবী ছোট ছেলে রতনকে বুঝিয়ে দিচ্ছেন। ধূপ, প্রদীপ, ফল, ফুল সব যেন ঠিক মতন আসে, কিছু যেন বাদ না পড়ে। বড় ছেলে রঞ্জিতবাবুকে তিনি বললেন, ব্রাহ্মণ মশাইকে সময় মতন আসতে বলিস, আর হোমের কাঠ আর অন্যান্য জিনিস যেন দুপুরের মধ্যেই পৌঁছে যায়। কিছুক্ষণ পরে নন্দিতা রান্নাঘরের দিকে গিয়ে দেখল মিনতি রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করছে। লতা দেবী তাকে বলছেন, আমিষের বাসনগুলো আলাদা করে তুলে রাখো, এই দুদিন বাড়িতে সম্পূর্ণ নিরামিষ হবে, কোনো রকম ছোঁয়াছুঁয়ি চলবে না। এদিকে ইন্দুবালা দেবী ছোট বৌমাকে ডেকে বললেন, ছোট বৌমা, ভোগের জিনিসপত্রের একটা তালিকা করতে হবে, বিকেলের মধ্যে সব জিনিস চলে আসা চাই। নন্দিতা ধীরে ধীরে শাশুড়ির পাশে এসে দাঁড়িয়ে বলল, মা, তুমি তো আমাকে ছুটি নিতে বললে, কিন্তু কি পুজো হবে বললে না তো? লতা দেবী মৃদু হেসে বললেন, মা, মহামায়ার পুজো হবে। আজ থেকে অম্বুবাচী শুরু হয়েছে। তুই নিশ্চয়ই জানিস এই সময় ধরিত্রী মা রজস্বলা হন। আমি বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর থেকেই দেখছি অম্বুবাচীর দ্বিতীয় দিনে আমাদের বাড়িতে এই পুজো হয়। নন্দিতা মন দিয়ে শুনছিল। লতা দেবী আবার বললেন, আর একটা বিশেষ নিয়ম আছে, এই পুজোয় বাড়ির বৌমারাই পুজোর প্রধান দায়িত্ব পালন করে। শ্বশুরমশাই থাকাকালীন শাশুড়ি মাই করতেন, পরে সেই দায়িত্ব আমার উপর আসে। নন্দিতা বলল, আমাদের বাড়িতে তো দুর্গা পুজো হয়। লতা দেবী বললেন, হ্যাঁ, এটাও মহামায়ারই আরাধনা। ঠাকুর ঘরে যে পিতলের মহামায়ার মূর্তি আছে, সেই পূর্বপুরুষদের আমলের মূর্তিতেই বহু বছর ধরে দুর্গা পূজা হয়ে আসছে। আর অম্বুবাচীর এই পুজো শাশুড়ি মাই শুরু করেছে। পরদিন খুব ভোরেই লতা দেবী নন্দিতার ঘরে এলেন। মা, স্নান সেরে আলতা পরে ঠাকুর ঘরে আসবি। সকালের কিছুক্ষণ পরেই নন্দিতার বাবা মাও এসে পৌঁছালেন। মাকে দেখে নন্দিতা খুশি হয়ে এগিয়ে গেল। রীতা দেবী মুচকি হেসে বললেন, কিরে, আজব শ্বশুরবাড়িটা কেমন লাগছে? নন্দিতা হেসে উত্তর দিল, ভীষণ আজব, কিন্তু খুব ভালোও লেগেছে। তারপর মায়ের হাত ধরে সে ঠাকুর ঘরের দিকে গেল। গিয়ে দেখল তন্ময় বসে ফল কাটছে। ঠাকুর ঘরের চারপাশে ব্যস্ততা চলছে। ধূপ, ফুল, ফল, প্রদীপ সব সুন্দর করে সাজানো হচ্ছে। এক পাশে বসে ইন্দুবালা দেবী সব কিছু তদারকি করছেন। নন্দিতাকে দেখে বললেন, এসো মা, এই পদ্ম ফুলগুলো একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে রাখো। নন্দিতা হাসি মুখে কাজে হাত লাগালো। কিছুক্ষণ পর সে ছোট কাকিমা শাশুড়ির সঙ্গে ভোগ তৈরির কাজেও সাহায্য করতে শুরু করলো। ধীরে ধীরে পুজো শুরু হলো। বাড়ির সকলে ঠাকুর ঘরে বসে পড়েছে। ব্রাহ্মণ মশাই মন্ত্রোচ্চারণ শুরু করলেন। একে একে সমস্ত নিয়ম পালন করা হচ্ছে। লতা দেবী মায়ের চরণে ফুল নিবেদন করলেন। আরতির সময় ব্রাহ্মণ মশাই বললেন, বাড়ির বউরা এবার এগিয়ে আসুন। ইন্দুবালা দেবী নন্দিতাকে ডাকলেন, নন্দা, তুইও আয় মা। লতা দেবী, ছোট যা রীতা এবং নন্দিতা তিনজনে একসঙ্গে প্রদীপ হাতে মহামায়ার আরতি করতে শুরু করলেন। ধূপের গন্ধ, শঙ্খধ্বনি আর উল্লুধ্বনিতে ভরে উঠল পুরো বাড়ি। পুজো শেষ হওয়ার পর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হলো। তারপর ইন্দুবালা দেবী নন্দিতাকে কাছে ডেকে বসালেন। ধীর গলায় তিনি বললেন, দেখ মা, আমাদের বাড়িতে বহু বছর ধরে মহামায়ার পুজো হয়ে আসছে, কিন্তু অম্বুবাচীর পুজো আগে হতো না। এই পুজো আমি শুরু করেছি। নন্দিতা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। ইন্দুবালা দেবী বলতে শুরু করলেন, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন মেয়েদের খুব একটা সম্মান দেওয়া হতো না। আমার শাশুড়িও কোনোদিন সেই সম্মান পাননি, তাই আমাকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।
তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি যখন 7 মাসের গর্ভবতী তখনও আমাকে অনেক ভারী কাজ করতে হতো। একদিন কলসি নিয়ে পুকুর থেকে জল আনতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তখন অম্বুবাচী চলছিল। কথা বলতে বলতে বৃদ্ধার চোখ ভিজে উঠল। সেদিন মহামায়ার সামনে বসে কেঁদে বলেছিলাম, মা, আমার সন্তানকে রক্ষা করো, আমি তোমার পুজো দেব। সেই থেকে এই অম্বুবাচীর পুজো আমাদের বাড়িতে শুরু হয়েছে। তিনি আবার বললেন, ব্রাহ্মণ মশাই বলেছিলেন এই সময় ধরিত্রীমা রজস্বলা হন, তাই বাড়ির বউরাই এই পুজোর প্রধান অধিকারী। নন্দিতার চোখ ভিজে উঠল। সে ইন্দুবালা দেবীর হাত দুটি ধরে বলল, ঠাকুমা, আপনি সত্যিই একজন মহীয়সী নারী। আপনি পুরনো দিনের মানুষ হয়েও কত সুন্দরভাবে আধুনিক চিন্তাকে গ্রহণ করেছেন। ইন্দুবালা দেবী মৃদু হেসে বললেন, নিয়ম থাকবে মা, সংস্কারও থাকবে, কিন্তু মানুষের কষ্ট না বুঝে কোনো নিয়মের মূল্য নেই। যে পরিবারকে সে প্রথমে শুধুই কুসংস্কারাচ্ছন্ন ভেবেছিল, সেই পরিবারের প্রতিটি নিয়মের পেছনে ছিল একটি ইতিহাস, একটি অভিজ্ঞতা, আর ছিল নারীর প্রতি গভীর সম্মান। লতা দেবীর যত্ন, তন্ময়ের ভালোবাসা, ঝিমলির সরলতা আর ইন্দুবালা দেবীর জীবনের সংগ্রাম, সব মিলিয়ে নন্দিতা বুঝতে পারল সংস্কার আর কুসংস্কারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যে সংস্কার মানুষের মর্যাদা রক্ষা করে, ভালোবাসা শেখায়, সম্মান দিতে শেখায়, সেই সংস্কার কখনো পুরনো হয় না। মানুষকে শুধুমাত্র তার নিয়ম বা প্রথা দেখে বিচার করা উচিত নয়। অনেক সময় কোনো পরিবারের আচার অনুষ্ঠানের পেছনে থাকে দীর্ঘ অভিজ্ঞতা, ত্যাগ এবং ভালোবাসার ইতিহাস। সংস্কার তখনই সুন্দর যখন তা মানুষের সম্মান রক্ষা করে, আর কুসংস্কার তখনই ভাঙতে হয় যখন তা মানুষকে কষ্ট দেয় বা ছোট করে।